ইয়েস। তাহলে বলুন সবাই কেমন আছেন আপনারা? হ্যালো। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি স্যার। আপনি ভালো আছেন স্যার? তো চলে যাই। স্যার, তো আমাদের সময়টা আধা ঘন্টা আগিয়ে দেওয়া হয়েছে। এটা কি সবাই জানে বিষয়টা? যে ওই নোটিশ দিয়েছিলাম স্যার, গ্রুপে, আমাদের মেসেঞ্জার গ্রুপে নোটিশ দেওয়া হয়েছে সকালে আজকে। হুম। এই জন্য হঠাৎ সময় আচ্ছা, নোটিশ দাও। অনেকে হয়তো নোটিশ টাইমটা হয়তো না হ্যাঁ, লক্ষ্য করতে অনেকে পারে। হয়তো নোটিশ। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই। এটা মানে অ্যাকচুয়ালি আমি সবারই সুবিধার্থে করলাম। কেননা ব্যাপারটা হলো কি যে আরো সময়টা আগিয়ে দিতে পারলে এখন রাত বড় দিন ছোট। হুম? জি স্যার। তো এইখানে আপনাদের তো আজকে পড়ানোর কথা ছিল সারসাপেরিলা। ঠিক আছে? মেডিসিন তো অনেক কটাই আছে। আপনারা কি চান বলেন? এপিস পড়ানো হয়েছে আপনাদের? জি স্যার, এপিস পড়ানো হয়েছিল স্যার। এপিস মেলিফিকা পড়ানো হয়েছে না? জি হুম, স্যার। ঠিক। আচ্ছা। তাহলে এপিস মেলিফিকাটা পড়ানো হয়েছে। তাহলে আপনাদেরকে আমি সারসাপেরিলাটাই দেখাই। এটাই মনে হয় ভালো হবে। হুম। সারসাপেরিলা মোটামুটি সবার পড়া আছে কি? অনেকে পড়েছেন? কারা, কারা ব্যবহার করেন বলুন দেখি? এটা সম্পর্কে কারো কি ধারণা আছে একটু তার আগে পড়ানোর আগে একটু জেনে নিই। এই মেডিসিনটা কারা, কারা ইউজ করেন? কিসে, কিসে ইউজ করেন? এ বিষয়ে একটু কেউ কিছু বলুন যারা প্র্যাকটিস করেন। বলুন। হ্যালো? জি স্যার। হুম। বলছি যে এই মেডিসিনটা কার, কার পড়া আছে? কারা, কারা ইউজ করেন ক্লিনিকে? এ বিষয়ে যদি কেউ বলতে চান, ক্লাসটা শুরুর আগে একটু বলে ফেলুন। হ্যালো? জি স্যার। হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। হুম। হ্যাঁ, বলছি সারসাপেরিলা মেডিসিনটা আপনারা কেউ, কেউ ইউজ করেছেন আপনাদের চেম্বারে? আমার আমার মনে হয় স্যার কেউ ইউজ করে নাই স্যার। আচ্ছা, ইউজ করে নাই কেউ। আচ্ছা। চলুন তাহলে আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি শুরু করি। কারণ আজকে আমরা অলরেডি ১৫ মিনিট লেট। আর লেট না করাই, প্রত্যেকের সময়ের দাম আছে। এটা আমাকে বুঝতে হবে। তাহলে চলুন আমি স্ক্রিন শেয়ার করতে শুরু করলাম। ডাইরেক্ট ক্লাসে আমরা ঢুকে যাই কোন ভূমিকা না করে। হ্যাঁ? তাহলে আপনারা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। দেখুন সারসাপেরিলা এই মেডিসিনটা তৈরি হয় কোথা থেকে? এটা একটা ভেষজ থেকে তৈরি হয়। এটা অ্যানিমাল কিংডমের মেডিসিন। ঠিক আছে? যার কমন নেম হচ্ছে ওয়াইল্ড লিকোরিস। ঠিক আছে? দেখুন তার ছবিটা কেমন হয়। সারসাপেরিলা সেই গাছের ছবি, তার গাছের পাতা দেখুন, ফলটা দেখুন। ঠিক আছে? এটা একটু দেখে নিন আপনারা। এবং প্রত্যেকটা মেডিসিনকে আমরা এরকম ছবি দিয়ে প্রেজেন্ট করার চেষ্টা করব যাতে করে প্রত্যেকটা মেডিসিন প্রত্যেকের মাথায় আলাদা অনুভূতির সাথে গেঁথে থাকে। বুঝতে পেরেছেন? তাহলে সারসাপেরিলা অফিসিনালিস পুরো নাম, কমন নেম হচ্ছে সার্স, SARS সার্স। রেপার্টরিতে খুঁজলে আপনি SARS সার্স এই নামটা পাবেন। তাহলে দেখুন যে এটা একটা অ্যানিমাল কিংডমের মেডিসিন। এই গাছের পাতা, ফল এগুলো আপনারা একটু দেখে নিন। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। তাহলে সালসাপেরিলা মেডিসিনটা, এটার আমি শুধুমাত্র ক্লিনিক্যাল কিছু পয়েন্ট অ্যালেন স্কিনর থেকে আমি করেছি।
পুরো মেডিসিনটাই করেছি, এই মেডিসিনটা আমি আপনাদেরকে বোঝাবো আজকে। দেখুন, তাহলে সারসাফেরিলার কমন নেম হচ্ছে ওয়াইল্ড লিকোরিস। এই মেডিসিনটার মোডালিটি এবং কনস্টিটিউশন, এই দুটো পয়েন্ট আগে আলোচনা করব, ঠিক আছে? তাহলে আপনারা একটা মনে যেন একটা ছবি গেঁথে যায়, এটা দিয়ে আমি চেষ্টা করব। দেখুন, সারসাফেরিলা পেশেন্টদের কিরকম হবে? কালো চুল বিশিষ্ট লিথিক অ্যাসিডের প্রবণতা অথবা সাইকোসিস ধাতুর ব্যক্তিদের জন্য সারসাফেরিলা উপযোগী। তাহলে বন্ধুরা, সারসাফেরিলা মেডিসিনটা একটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন, ঠিক আছে? সারসাফেরিলা মেডিসিনটা হচ্ছে একটা অ্যান্টিসাইকোটিক মেডিসিন এবং এর কনস্টিটিউশন কিরকম? কালো মাথার চুল এবং ইউরিক অ্যাসিড বা লিথিক অ্যাসিডের প্রবণতা, ঠিক আছে? তার মধ্যে ইউরিক অ্যাসিডের প্রবণতা থাকবে, মাথার চুলটা দেখতে হবে কালো, এবং এটা সাইকোসিস মায়াজমের উপর খুব ভালো কাজ করে। বাচ্চাদের ক্ষেত্রে হবে কিরকম? শিশুদের মুখমণ্ডল দেখতে বৃদ্ধদের মতো, পেটটা বড় এবং চর্ম শুষ্ক এবং কুঞ্চিত। তাহলে এটুকু বোঝা গেছে। বাচ্চাদের মুখমণ্ডলটা কিরকম হবে? সারসাফেরিলা রোগী বাচ্চাদের যে মুখমণ্ডলটা দেখতে বয়স্ক মানুষদের মতো, পেটটা বড়, চামড়াগুলো জড়ো জড়ো এবং শুষ্ক, ঠিক আছে? এর মোডালিটিতে আসুন এবার আপনি। অ্যালেন্সকি নোটে এর মোডালিটি পাওয়া যায়নি, আমি এটা বোগার এবং বরিক থেকে টুকেছি। সারসাফেরিলার পেশেন্টের রোগের বৃদ্ধিটা হচ্ছে কি রাত্রির আর্দ্রতায়। মনে করুন শীতকাল, মনে করুন বর্ষাকাল বা অন্য কালে যখন আপনারা দেখবেন যে ওয়েদারটা একটু ভেজা ভেজা, ঠিক আছে? মানে বিশেষ করে এটা বর্ষাকাল, শরৎকাল, এই কালগুলোতে যখন রাতটা একটু আর্দ্র হবে, বা শীতকাল রাতটা যখন একটু আর্দ্র হবে, কুয়াশাচ্ছন্ন হবে, সেই সময়টাতে বৃদ্ধি, প্রস্রাবের পরে বৃদ্ধি, হাই তোলার সময় বৃদ্ধি, বসন্তকালে এবং ঋতুস্রাব শুরু হওয়ার আগে রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। দেখুন, এখানেই গোটা মেডিসিনটার প্রেসক্রিপশন করার কিন্তু চাবিকাঠি কিন্তু এই জায়গাটাতেই আছে। রাত্রির আর্দ্রতা বললাম, প্রস্রাবের পরে বললাম, এই পয়েন্টটা নোট করুন, প্রস্রাবের পরে, প্রস্রাবের পরে, হাই তোলার সময়, বসন্তকালে, এবং ঋতুস্রাব শুরু হওয়ার আগে রোগ লক্ষণগুলো বৃদ্ধি পায়। উপশম কিসে? উপশম হচ্ছে গলদেশ এবং বক্ষ উন্মুক্ত রাখলে এবং দাঁড়িয়ে থাকলে উপশম, ঠিক আছে? তাহলে এই পয়েন্টটা আপনাদের একদম মাথার মধ্যে গেঁথে নেবেন, আপনাদের মনে গেঁথে নেবেন কি, যে রাত্রির আর্দ্রতা, প্রস্রাবের পরে, হাই তোলার সময়, বসন্তকালে, ঋতুস্রাব শুরু হওয়ার আগে এগুলোতে বৃদ্ধি পাচ্ছে, এবং গলা বুক যদি উন্মুক্ত রাখছে বা দাঁড়িয়ে থাকছে তাহলে উপশম হচ্ছে, ঠিক আছে? কনস্টিটিউশনটা তো বলেই দিলাম। এবার চলে আসুন ফিজিক্যাল জেনারেল। ফিজিক্যাল জেনারেল এখানে লেখা আছে প্রচন্ড শীর্ণতা। সারসাফেরিলার কনস্টিটিউশনটা কিরকম হবে? প্রচন্ড শীর্ণ, চর্ম কুঞ্চিত এবং স্তবকে জড়ো জড়ো হয়ে থাকে। তার মানেটা দাঁড়ালো কি, যে পেশেন্ট হচ্ছে প্রচন্ড রোগা হবে এবং শরীরের চামড়াগুলো জড়ো জড়ো হয়ে থাকবে। এরকম জড়ো জড়ো হয়ে থাকে। আরো কিছু কিছু মেডিসিন আছে যাদের শরীরের চামড়াগুলো জড়ো এবং শীর্ণ, সেগুলো হচ্ছে অ্যাব্রোটেনাম, আয়োডাম, নেট্রামিউর, স্যানিকিউলা, ঠিক আছে? পারদ অপব্যবহারের ফলে অথবা গনোরিয়া বা সিফিলিস চাপা পড়ার ফলে সিরোপিরা এবং পেরিওস্টিয়ামে ব্যথা। পেরিওস্টিয়াম কোনটা? পেরিওস্টিয়াম হচ্ছে যে কোনো হাড়ের যে আবরণ, সেটাকে বলা হচ্ছে পেরিওস্টিয়াম। এর মুখমণ্ডলটা কিরকম? ঋতুকালে রমণীদের কপালে চুলকানি যুক্ত ফুসকুড়ি দেখা যায়। কম্পেয়ার করতে হবে সরিনাম, স্যাঙ্গুইনেরিয়া আর হচ্ছে ইউজি, এই মেডিসিনটা। এর পুরো নামটা দেখে নেবেন রেপার্টরিতে। দেখুন, তাহলে আমরা সবার প্রথমে এখানে আসলাম, কনস্টিটিউশনটা দেখে নিলাম। কনস্টিটিউশনে পেলাম আমরা ইউরিক অ্যাসিড প্রবণতা থাকবে, মাথার চুল কালো হবে, সাইকোসিস ধাতু, সাইকোসিস মায়াজম, বাচ্চাদের মুখটা বৃদ্ধদের মতো, পেটটা বড়, চামড়াগুলো জড়ো জড়ো, ঠিক আছে? এবং ফিজিক্যাল জেনারেলসে আমরা এখানে কি দেখছি? পারদ অপব্যবহারের ফলে গনোরিয়া অথবা সিফিলিস চাপা পড়ার পরে যদি মাথা ব্যথা এবং অস্থির বেষ্টনী বা আবরণটাতে যদি ব্যথা হয়, তাহলে এখানে আপনারা এটাকে অ্যাপ্লাই করতে পারেন। মুখমণ্ডল কিরকম? ঋতুকালে রমণীদের কপালে চুলকানি যুক্ত ফুসকুড়ি দেখা যায়। এইবার দেখুন সারসাফেরিলার আসল সিমটমে আপনারা এবারে আসুন।
তাহলে এতক্ষণ পর্যন্ত যেগুলো বললাম ফিজিক্যাল, মোডালিটি, ফেস দেখতে কিরকম হবে, এবার সালসাপেরিলার আসল জায়গাতে এবারকা আপনারা আসুন। তার জন্য আপনারা এবারকা মানসিক দিক থেকে প্রস্তুত হন। দেখুন, মূত্রত্যাগ করার সময় যখন মূত্র বন্ধ বা শেষ হওয়ার উপক্রম হয়, তখন রোগীর তীব্র অসহ্য বেদনা অনুভব হয়। ঠিক আছে, এই লাইনটার উপর ভিত্তি করে আমি বহু প্রেসক্রিপশন করি, অনেক প্রেসক্রিপশন করি। মনে করুন কিডনির পাথর নিয়ে আসলো পেশেন্ট মূত্র পাথরের সমস্যাতে। লক্ষণটা কি? লক্ষণটা বলছে যে পেচ্ছাপটা যখন শেষ হচ্ছে, পেচ্ছাবে ব্যথা, পেচ্ছাবে জ্বালা, পেচ্ছাবে প্রচন্ড কষ্ট। এবং কষ্টটা কখন সব থেকে বেশি? পেচ্ছাপ শুরুর সময় নয়, পেচ্ছাপ করার সময় নয়, যখন পেচ্ছাপটা শেষ হয়ে আসছে, অল্প একটু প্রচ্ছাপ বাকি আছে, ধীরে ধীরে প্রচ্ছাপটা যখন বন্ধ হয়ে আসছে, সেই সময়টাতে তীব্র ব্যথা, জ্বালা, কষ্ট এই জিনিসটা অনুভব করে। শুধুমাত্র এই লাইনটার উপর বেস করে মূত্র পাথরিতে আমি প্রচুর প্রেসক্রিপশন করে থাকি, অনেক প্রেসক্রিপশন করে থাকি। ঠিক আছে, এটা আমি আরো বর্ণনা করব এবং এটাকে কম্পেয়ার করতে হবে বারবেরিস, ইকুইজিটাম, মেডোরিনাম এন্ড থুজা। তাহলে এখানে দেখুন ফ্রেন্ডস, কিডনিতে যদি রাইট সাইডে ব্যথা হয়, তাহলে আমরা এখানে সালসাপেরিলটা ইউজ করতে পারি, মেডোরিনামটা ইউজ করতে পারি, এবং বারবেরিস, ভালগারিস এবং থুজা এটা কিন্তু লেফট সাইডের মেডিসিন। তাহলে কি বললাম? মেডোরিনাম, সালসাপেরিলা এটা হচ্ছে আপনার রাইট সাইডের কিডনি পেইনের বেশি ইউজ হয়, এবং লেফট সাইডে হয় আপনার বারবেরিস এবং থুজা। এবং প্রচ্ছাপটা যখন খুব সরু ধারে পড়ছে, তখন আমরা এখানে ইউজ করি কি? ইকুইজিটাম হাইমেল। তাহলে এই জিনিসটা মনে থাকবে। এবং প্রত্যেকেরই পেচ্ছাপের শেষে কষ্ট আছে, কিন্তু মোর অ্যাকিউট এন্ড মোর সিভিয়ার ইজ সালসাপেরিলা। কথাটা কানে গেল? কি বললাম? প্রচ্ছাপটা যখন শেষ হয়ে আসছে, সেই সময় রোগী তীব্র ব্যথা অনুভব করছে, প্রচন্ড কষ্ট অনুভব করছে। এই লক্ষণটা আমরা বারবেরিস, ইকুইজিটাম, মেডোরিনাম, থুজা, ন্যাট্রামির এগুলোতেও আমরা পাই। কিন্তু এখানে পার্থক্যটা কোথায়? যদি ডান দিকে হয় তাহলে মেডোরিনাম এন্ড সালসাপেরিলা, বাম দিকে বারবারিস, থুজা। এবং প্রচ্ছাপের ধারাটা যদি প্রচন্ড সরু হয়, সুতোর মতো সূত্রধার দিয়ে একদম মূত্র নির্গত হচ্ছে, তাহলে এখানে আমরা ব্যবহার করবো ইকুইজিটাম হাইমেল। তাহলে এই লাইনটা ক্লিয়ার হলো? বলুন আপনারা, কারণ এই লাইনটাই এই মেডিসিনটার সব থেকে গুরুত্বপূর্ণ লাইন। বন্ধুরা বলুন। জি স্যার, ক্লিয়ার স্যার। হ্যাঁ, এইটা আমি বারবার আপনাদেরকে এই জন্য বলছি, কারণ এই লাইনটার উপর বেস করে আমি অনেক প্রেসক্রিপশন করি, বহু প্রেসক্রিপশন করি, যার হিসাব আমি আপনাদের দিতে পারবো না। পেচ্ছাবে কিডনিতে পাথর নিয়ে আসলে আমি যেটা করি, আমি দেখি ডান দিকে ব্যথা না বাম দিকে ব্যথা। যদি বলে ডান দিকে ব্যথা, তাহলে আমি মেডোরিনাম, লাইকোপোডিয়াম, সালসাপেরিলা এটার কথা চিন্তা করি। যদি বলে বাম দিকে ব্যথা, তাহলে আমি বারবারিস, ভালগারিস, থুজা অক্সিডেন্টালিস এবং ট্যাবেকাম এই তিনটা মেডিসিনের কথা চিন্তা ভাবনা করি। এবং যদি বলে যে পেচ্ছাপ করতে প্রচন্ড কষ্ট হচ্ছে, একেবারে প্রচন্ড মিহি, প্রচন্ড সরু, সুতার মতন সরু ধারে পেচ্ছাপটা নির্গত হচ্ছে, তাহলে ইকুইজিটামের দিকে চলে যাই। তাহলে এই লাইনটা দিয়ে আপনি রেনাল ক্যালকুলির কেসে বহু প্রেসক্রিপশন আপনারাও করতে পারবেন। দেখুন, মূত্রত্যাগ করার সময় ক্ষুদ্র ক্ষুদ্র পাথরে নির্গত হয় মূত্রশুল, মূত্রথলিতে পাথরি, রক্তাক্ত মূত্র। ঠিক আছে, অনেক পেশেন্ট এসে আপনাদেরকে বলবে কি যে ডাক্তারবাবু পেচ্ছাপ করতে গিয়ে দেখি ছোট ছোট পাথর বেরিয়েছে, এই পেচ্ছাপ করতে গিয়ে এই পাথরটা বেরিয়ে গেছে, ছোট ছোট পাথর, গ্রাভেল, ক্যালকুলি এগুলো নির্গত হচ্ছে। তাহলে মূত্রত্যাগ করার সময় ছোট ছোট পাথর নির্গত হয়। তাছাড়াও রেনাল কলিকে এটা ইউজ হতে পারে, মূত্র পাথরিতে ইউজ হতে পারে, এবং রক্তাক্ত মূত্রতে ইউজ হতে পারে। এবং পেশেন্ট সিমটমটা দিবে কি? পেশেন্ট সিমটমটা দিবে কি? পেচ্ছাপ শেষ করার সময় প্রচন্ড জ্বালা, ব্যথা, কষ্ট। তাহলে এটা হচ্ছে এই মেডিসিনটার মেইন লাইন, এই লাইনটা। তাহলে এই লাইনটা হচ্ছে এই মেডিসিনটার মুখ্য লাইন। অন্যান্য মেডিসিন, অন্যান্য লাইনগুলো হতে পারে, মোডালিটি মিলিয়ে নেবেন। পেচ্ছাপটা কিরকম? পেচ্ছাপটা হচ্ছে ঝকঝকে, পরিষ্কার, কিন্তু যন্ত্রণাদায়ক। ঠিক আছে, পেচ্ছাপটা কিরকম হবে? একেবারে ঝকঝকে পরিষ্কার হবে, কিন্তু বেদনাদায়ক। এবং বেদনাটা কখন? সেটা হচ্ছে পেচ্ছাপ শেষ করার দিকে। পেচ্ছাপ অথবা অল্প হতে পারে, পিচ্ছিল হতে পারে, স্তরপূর্ণ হতে পারে,
বা ভাসমান পদার্থ ও বালির মতো পদার্থ যুক্ত হতে পারে। আবার কেমন হতে পারে? প্রচুর প্রস্রাব ও সারে নির্গত হতে পারে। ইউরিন ইনভলেন্টারি, ব্রেকেটে দেখুন কস্টিকামের সাথে এই জায়গাটাতে এর মিল আছে। পেচ্ছাপের স্থানে সাদা বালির মতো তলানি পড়ে থাকতে দেখা যায়। ঠিক আছে, তাহলে এই লাইনটাও পরিষ্কার হলো। পেচ্ছাপটা কিরকম হবে? পেচ্ছাপ করার সময় দেখা যাবে যে ছোট ছোট পাথর নির্গত হচ্ছে। প্রস্রাবটা হবে ঝকঝকে পরিষ্কার কিন্তু যন্ত্রণাদায়ক, অথবা প্রস্রাবটা অল্প, প্রস্রাবটা পিচ্ছিল হতে পারে, স্তরপূর্ণ ভাসমান পদার্থযুক্ত, বালির মতো পদার্থযুক্ত। প্রচুর প্রস্রাব অসাড়ে নির্গত হয়। প্রস্রাবের স্থানে সাদা বালির মতো তলানিও পড়ে থাকতে দেখা যায়। এগুলো সব অ্যালেন বলছে কিন্তু, হ্যাঁ। মূত্রথলিতে বেদনাদায়ক স্ফীতি এবং স্পর্শকাতরতা। তল পেটে, নাভির নিচে তলপেট যে জায়গাটা আছে সেই জায়গাটা দেখবেন পেচ্ছাপ পেশেন্টের ফুলে গেছে এবং সেই জায়গাটাতে টাচ করা যাচ্ছে না। বসে পেচ্ছাপ করলে প্রস্রাবটা ফোটা ফোটা করে পড়ছে, কিন্তু দাঁড়িয়ে করলে কিন্তু আবার বেশ ভালোভাবে পড়ছে। তার মানে দেখুন এখানে ব্যাপারটা কি দাঁড়ালো, পেচ্ছাপের থলিটা ফুলে আছে, তার মানে কি পেচ্ছাপের থলিতে চাপ আছে। আবার যখন পেশেন্ট বসে বসে পেচ্ছাপ করছে, তার মানে কি পেচ্ছাপের থলিতে চাপটা আরো বৃদ্ধি পেল, যার কারণে পেচ্ছাপ বসে বসে পেচ্ছাপ করার সময় ফোটা ফোটা করে পড়ছে, কিন্তু যদি আবার দাঁড়িয়ে করে তখন আবার বেশ চাপ মুক্ত হয়ে গেল, মানে পেচ্ছাপটা বেশ ভালো রকম ভাবে করতে পারছে। প্রস্রাব নালী থেকে বায়ু নির্গত হয়। মূত্রে অথবা শিশুর কাঁথায় বালিকণার মতো তোলানি পড়তে দেখা যায়। মূত্রতে করার সময় ও আগে শিশুরা চিৎকার করে ওঠে। দেখবেন আপনারা এরকম অনেক বাচ্চা নিয়ে আসবে মায়েরা, কি বলবে যে ডাক্তারবাবু বাচ্চার পেচ্ছাপে প্রচন্ড কষ্ট হচ্ছে। এরকম কষ্ট পেচ্ছাপটা করার সময়, না পেচ্ছাপের আগে, না পেচ্ছাপের পরে, এরকম যদি জিজ্ঞাসা করেন তো কি বলবে যে পেচ্ছাপটা যখন শুরু হচ্ছে সেই সময়টাতে বাচ্চাটা একটু চিৎকার করে বা কেঁদে উঠছে, তারপরে যখন আবার পেচ্ছাপটা শুরু হলো তখন কিন্তু আবার কোনো রকম সমস্যা থাকে না। তাহলে এই লক্ষণটাতে দেখুন তিনটা মেডিসিন বললাম আমি, আপনার একটা মেডিসিন বললাম সারসাপেরিলা, বোরাক্স এবং লাইকোপোডিয়াম। তাহলে সারসাপেরিলা, বোরাক্স এবং লাইকোপোডিয়াম। পেচ্ছাপের শুরুতে ব্যথা, এই লক্ষণটাতে কিন্তু বোরাক্স বেশি ডমিনেন্ট। তাছাড়াও সারসাপেরিলা, লাইকোপোডিয়াম এই দুটাও আছে। কিন্তু এই কেসটাতে দেখা যায় যে পেচ্ছাপের আগে বাচ্চারা যদি চিৎকার করে ওঠে তাহলে এখানে সারসাপেরিলা লক্ষণ অনুযায়ী মিললে প্রয়োগ করা যায়, কিন্তু এই লক্ষণটাতে বোরাক্সটা অনেক বেশি ডমিনেন্ট। কিডনির শুল বেদনা, রেনাল কলিক, কিডনিতে প্রচন্ড ব্যথা হচ্ছে বা স্নায়ুশুল হচ্ছে। তীব্র যন্ত্রণা ডান কিডনি থেকে শুরু হয়ে নিম্নাভিমুখে ধাবিত হয়। তার মানে ডান কিডনিতে ব্যথাটা হচ্ছে, সেটা আপনার কোমর দিয়ে, তলপেট দিয়ে একদম পেচ্ছাপের রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়েছে। ঠিক আছে, এই লক্ষণটাতে লাইকোপোডিয়ামও আছে। তাহলে কিডনিতে প্রচন্ড ব্যথা, প্রচন্ড যন্ত্রণা, এবং ডান কিডনি থেকে ব্যথা শুরু হয় তলপেট পর্যন্ত, পেচ্ছাপের রাস্তা পর্যন্ত ছড়িয়ে পড়ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা সারসাপেরিলা এবং লাইকোপোডিয়ামের কথা চিন্তা ভাবনা করতে পারি। পুরুষ রোগ, ঠান্ডা লেগে আর্দ্র আবহাওয়ায় অথবা পারদ অপব্যবহারের ফলে গনোরিয়া, স্রাব চাপা পড়ে বাতরোগ দেখা দেয়। তাহলে আপনাদেরকে হিস্ট্রি নিতে হবে পেশেন্টের, কোনো অ্যাবিউজ অফ মার্কারি আছে কিনা, কোনো সিফিলিটিক হিস্ট্রি আছে কিনা, কোনো সাইকোটিক হিস্ট্রি আছে কিনা। যখন আপনারা দেখলেন যে না গনোরিয়াল হিস্ট্রি আছে, গনোরিয়াল হিস্ট্রি বলতে কিরকম, যে পেশেন্টের একটা সময় ছিল যে সময়টাতে পেচ্ছাপে প্রচন্ড জ্বালা এবং পেচ্ছাপের রাস্তা দিয়ে পুজ নির্গত হচ্ছিল, তার মানে বুঝতে হবে যে সেটা গনোরিয়া। ঠিক আছে, তাহলে এই ধরনের পেশেন্টের যদি ঠান্ডা লেগে বা ভেজা আবহাওয়াতে কোনো রোগ বৃদ্ধি ঘটে, বিশেষত ঠান্ডা লেগে আর্দ্র আবহাওয়ায়, এই সমস্ত পরিবেশে, এই সমস্ত আবহাওয়ায় ঠান্ডা লেগে যদি কারো বাতরোগ দেখা যায় বা বাতরোগ যদি বৃদ্ধি পায়, তাহলে আমরা সারসাপেরিলার কথা চিন্তা ভাবনা করতে পারি। যৌনাঙ্গে প্রচন্ড দুর্গন্ধ, স্বপ্ন দোষে পাতলা বীর্যপাত, রক্ত মিশ্রিত বীর্যপাত। তাহলে এটা মনে রাখবেন আপনারা, যৌনাঙ্গে প্রচন্ড দুর্গন্ধ পেশেন্টের, স্বপ্ন দোষে পাতলা বীর্যপাত হবে এবং অনেক সময় রক্ত মিশ্রিত বীর্যপাত হবে। এটাতে লিডাম মার্কারি কম্পেয়ার করে নিতে হবে। ঠিক আছে, ফিমেলদের ক্ষেত্রে দেখুন স্তন বৃন্ত, যেটা নিপল আছে, নিপলটা কি হবে, সেটা ভেতরের দিকে ঠেলে ঢুকে যাবে, আকৃতিতে ছোট, শুষ্ক এবং উত্তেজনাহীন। তাহলে মাথায় থাকে যেন কোন রমণীগণ যদি এই সমস্যা নিয়ে আসে যে ডাক্তারবাবু স্তনের সমস্যা হয়েছে, নেপিলটা যেন ভিতরের দিকে ঢুকে গেছে, তাহলে এই ক্ষেত্রে আমরা
সারসাপেরিলা অ্যান্ড সাইলেশিয়ার কথা চিন্তা ভাবনা করতে পারি। চলে আসুন এবারকা এক্সট্রিমিটিসে, বাতরোগ। পারদ অপব্যবহারের ফলে অথবা গনোরিয়া স্রাব চাপা পড়ে হাড়ের যন্ত্রণা, ঠান্ডা লাগলে আর্দ্র আবহাওয়ায় এবং রাত্রিবেলা যন্ত্রণা বৃদ্ধি পায়। মনে রাখবেন এই কথাটা, যে পেশেন্টের যদি গনোরিয়াল ডিসচার্জের যদি হিস্ট্রি থাকে, তাদের যদি কোনো বাতরোগ হয় এবং সেই বাতরোগটা যদি আপনার ঠান্ডা লেগে বা আর্দ্র আবহাওয়ায় যদি বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে আমরা সারসাপেরিলা ইউজ করতে পারি। এখানে দেখুন লেখা আছে ঠান্ডা লাগলে আর্দ্র আবহাওয়ায় এবং রাত্রিবেলা যন্ত্রণা বৃদ্ধি। যদি কোনো বাতের রোগী দেখা যায় কি ঠান্ডা লাগলে বাতরোগটা বাড়ছে, আর্দ্র বা ভেজা আবহাওয়ায় বাতরোগটা বাড়ছে এবং রাত্রিবেলা যন্ত্রণা বৃদ্ধি পাচ্ছে, এবং সেই রোগীর যদি আমরা গনোরিয়া ডিসচার্জের যদি হিস্ট্রি পাই, তাহলে আমরা সারসাপেরিলা ইউজ করতে পারি। সারসাপেরিলার স্কিনটা দেখুন, গোটা শরীরে দাঁত, হারপেটিক ইরাপশন বা টিনিয়া কর্পোরিস, ঠিক আছে, গোটা শরীরে দাঁত হয়েছে, সিফিলিস ঘটিত রোগে পারদ অপব্যবহারের ফলে উৎপন্ন ক্ষত হয়েছে, তাহলে আমরা এটা চিন্তা করতে পারি। হাওয়া লাগলে শরীরে র্যাশ বের হয়ে যায়, চুলকানি যুক্ত শুষ্ক উদ্ভিদ এবং উদ্ভিদগুলি সাধারণত বসন্তকালে দেখা যায় এবং তাতে মামড়ি পড়ে, এরকম ব্যাপারটা। ঠান্ডা যদি লাগে, ঠান্ডা হাওয়াটা যদি লাগে, তাহলে শরীরে দেখা যাবে যে র্যাশ বেরিয়ে গেছে, চুলকানি যুক্ত শুকনা, চুলকানি যুক্ত ড্রাই ইরাপশন বেরিয়েছে এবং এই ইরাপশন গুলো বসন্তকালে বেশি দেখা যাচ্ছে এবং তার উপরে মামড়ি পড়ছে, তাহলে আমরা সারসাপেরিলা প্রয়োগ করতে পারি। তাহলে বসন্তকাল বলতে কোন কালটা বোঝা যাচ্ছে? শীত পরের যে কালটা, শীতকাল শেষ হওয়ার পরে যে বসন্তকাল, সেই বসন্তকালে যদি আপনারা দেখেন কোন যে শুকনো চুলকানি যুক্ত শুষ্ক উদ্ভিদ এবং উদ্ভিদগুলোর উপরে মামড়ি এবং ঠান্ডা হাওয়া লাগলে শরীরে একবারে র্যাশ বেরিয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা ইউজ করতে পারি। হাত পা ফাটা ফাটা, হস্তপদের চামড়া ফাটা ফাটা, বেদনাপূর্ণ, জ্বালাযুক্ত, তাহলে শরীর, গায়ের চামড়া, হাতের চামড়া, পায়ের চামড়া ফাটা ফাটা এবং তাতে ব্যথা এবং জ্বালা আছে, তাহলে আমরা সারসাপেরিলা ইউজ করতে পারি। ফাটনগুলো বিশেষত হাত ও পায়ের আঙ্গুলের পাশে দেখা যায়, ফাটনগুলি ফোলা এবং শক্ত প্রকৃতির হয়। তাহলে বন্ধুরা, এটা ছিল সারসাপেরিলা। এর রিলেশনশিপ দেখুন, এর কমপ্লিমেন্টারি বা পরিপূরক মেডিসিন হচ্ছে মার্কারি এবং সিপিয়া, এবং উক্ত ওষুধদ্বয় সারসাপেরিলার পরে উত্তম ক্রিয়া করে। সারসাপেরিলা প্রয়োগ করার পরে মার্কারি এবং সিপিয়া খুব ভালো কাজ করে এবং একে কম্পেয়ার করতে হবে বারবেরিস, লাইকোপোডিয়াম, ন্যাট্রাম এবং ফসফরাসের সাথে। এবং পারদ অপব্যবহার জনিত রোগে সারসাপেরিলা প্রায় ব্যবহার করা হয়। তাহলে এই ছিল বন্ধুরা সারসাপেরিলা। চলুন এবার আমরা আলোচনা করি এর কিছু ক্লিনিক্যাল দিক। বন্ধুরা দেখুন, এই যে বলুন হাত পায়ের চামড়া ফাটা ফাটা, হাতের তলা এবং পায়ের তলায় ফাটা ফাটা, দেখুন পায়ের তলায় ফাটা, এটার উপরে কিন্তু খুব অল্প মেডিসিন আছে। সারসাপেরিলা, মার্কর, সারসাপেরিলা, মার্কর, আর একটা কি মেডিসিন জানো? এত কিছু তো মুখস্থ রাখা সম্ভব না, চলুন দেখে নিই আমরা। সারসাপেরিলা, মার্কর, আর একটা বুঝি আর্সেনিক আছে। এক্সট্রিমিটিস, ক্র্যাক স্কিন, হিপ, সোল। দেখো পায়ের তলা ফাটা, পায়ের তলা ফাটা, এখানে দেখুন অল্প কিছু মেডিসিন আছে। মরিসন রোগার থেকে সারসাপেরিলা, আর্সেনিক হচ্ছে কেন থেকে, এবং মার্কর হচ্ছে আপনার বোকার থেকে। তাহলে এখানে টোটাল আপনারা দেখতে পাচ্ছেন অনেক কটা মেডিসিন, কিন্তু এখানে এই এতগুলো মেডিসিন এখানে ইউজ করা যায় না। এখান থেকে ছাঁটাই করে আপনি অল্প কয়েকটা মেডিসিন ইউজ করতে পারেন, মানে কোন ওষুধটা বেশি ভ্যালুয়েবল তার উপর বেস করে। তাহলে এখানে দেখুন আর্সেনিক কেন্ট থেকে নেওয়া হয়েছে, এখানে সারসাপেরিলা মরিসন রোগার থেকে নেওয়া হয়েছে, এবং এখানে মার্কর বোগার থেকে নেওয়া হয়েছে, এবং এখানে দেখুন লাইকোপোডিয়ামও আছে, কিন্তু এর অথার এটা খুব একটা, এটা একটা ভেটেরিনারি অথারের মেডিসিন, মানে এটা ভেটেরিনারি ট্রিটমেন্টে লাইকোপোডিয়ামটা ইউজ হতে পারে, এটা এখানে লেখা আছে। সে সিমটম মিললে তো বুঝতেই পারছেন আমরা
আমাদের মানুষ কি বলে মানব জাতির উপরেও আমরা এটা ইউজ করতে পারি, এটা নিয়ে কোনো সন্দেহ নয়। কিন্তু এটা ভেটেরিনারি রেপার্টরি থেকে এই জিনিসটা ঢুকানো হয়েছে লাইকোপোডিয়ামটা। তাহলে বন্ধুরা দেখুন, পায়ের তলায় ফাটার জন্য মেডিসিন কি কি? আর্সেনিক, সারসাপেরিলা এন্ড মার্কর। এবং আমি বহু রোগীকে দেখেছি যে পায়ের তলা যদি ফাটা হয় এবং তাতে যদি ব্যথা থাকে এবং সেই ফাটাগুলো যদি শক্ত শক্ত হয়, তাহলে সারসাপেরিলা তাকে ভালো করেই করে। এবং তার সাথে যদি পেচ্ছাপে জ্বালা ফালার লক্ষণগুলো যদি পেয়ে যান, তাহলে তো আর কোনো কথাই থাকলো না। বুঝতে পারা গেছে? এরকম আমি দেখেছি অনেক দাঁতের রোগী যাদের স্কিন ডিজিজ, শরীরে দাঁত হয়েছে, হারপেটিক ইরাপশন হয়েছে বা টিনিয়া কর্পোরিস হয়েছে, ঠিক আছে? এবং যখন আমি দেখেছি ঠান্ডা হাওয়া লাগলে এই কষ্টগুলো বাড়ে, ঠান্ডা হাওয়াতে কষ্টগুলো বাড়ে, এবং তাতে সিফিলিটিক হিস্ট্রি আছে, তার ব্যাকগ্রাউন্ডে সিফিলিস আছে, বা তার ব্যাকগ্রাউন্ডে যদি মনে করেন সাইকোসিস আছে, তাহলে এটা কাজ করে, ঠিক আছে? এরকম বাদরোগের রোগীতেও আমি অনেক দেখেছি যে ঠান্ডা হাওয়া লাগছে, তাতে বাদরোগটা বেড়ে যাচ্ছে, জলে ভিজলে বাদরোগটা বেড়ে যাচ্ছে, এবং রাত্রিবেলা বাদটা বেড়ে যাচ্ছে, এবং তার সাথে সাইকোসিস বা সিফিলিসের হিস্ট্রি আছে, তাহলে এখানে আমাকে সারসাপেরিলা অনেক জায়গাতে হেল্প করেছে। এবার দেখুন স্তনবৃন্ত ভিতরের দিকে ঢুকে যাওয়া। দেখুন এখানে রিট্রাকশন অফ দ্য নিপল, এই লাইনটাতে দেখুন। আপনারা এটা রেপার্টরিতে যদি খুঁজেন তাহলে কোথায় পাবেন? তাহলে আপনারা এখানে চলে আসুন, চেস্টে চলে আসুন। চেস্ট, রিট্রাকশন অফ দ্য নিপল, স্তনবৃন্ত ভিতরের দিকে ঢুকে গেছে। দেখুন এখানে অনেকগুলো মেডিসিন আছে এখানে, কিন্তু এখানে দেখুন আপনারা সারসাপেরিলা এটা ফার্স্ট গ্রেডে আছে, সাইলেসিয়া সেকেন্ড গ্রেডে, এবং সারসাপেরিলা সাইলেসিয়া ছাড়াও কিন্তু আরো অনেকগুলো মেডিসিন আছে যেটা সিমটম সিমিলারিটির উপর বেস করে আপনারা অবশ্যই প্রয়োগ করবেন। কিন্তু ক্লিনিক্যালি যখন আপনারা অ্যাপ্লাই করবেন মেডিসিনটা, তখন আপনাকে সারসাপেরিলা এবং সাইলেসিয়ার কথাটাই কিন্তু আগে মাথায় রাখতে হবে। যদি আপনি পেচ্ছাপের লক্ষণগুলো যদি পেয়ে গেলেন সারসাপেরিলার, কি পেচ্ছাপের শেষে জ্বালা হচ্ছে বা পেচ্ছাপে জ্বালা থাকে, কিডনির পাথর হওয়ার একটা টেন্ডেন্সি আছে, সাইকোসিবিলিটিক হিস্ট্রি আছে, ঠিক আছে, তাহলে আপনারা সারসাপেরিলার দিকে যেতে পারেন। যদি আপনারা দেখেন গায়ের রং ফর্সা, পেশেন্ট একটু দেখতে সুন্দর, একটু মোটাসোটা, মোটামুটি শরীরে ঘামটা বেশি, পিপাসা বেশি, জল পিপাসা বেশি, শীত কাতরতা বেশি, তাহলে আপনারা সাইলেসিয়া ইউজ করলেন, ঠিক আছে? এবং আপনি দেখবেন অনেক পেশেন্টের স্বপ্নদোষ হয়, স্বপ্নদোষে কি দেখা যায় যে বীর্যপাত হচ্ছে এবং বীর্যের রংটা কি লাল, তাহলে আমরা এখানে তাহলে এখানে আমরা লিডাম্পল, মার্কারি এবং সাইলেসিয়ার সারসাপেরিলার কথা চিন্তা ভাবনা করব। তাহলে আবার সারসাপেরিলার ক্ষেত্রে পেচ্ছাপের জ্বালাটা আমরা লক্ষ্য করব, মার্কারির থলতলে জিহ্বা আছে কিনা আমরা এটা লক্ষ্য করব, এবং শরীরের কোনো ব্যথা বেদনা সেটা ঠান্ডাতে উপশম হচ্ছে কিনা আমরা লিডামের ক্ষেত্রে সেই জিনিসটা মিলিয়ে নেব। এবং এই সারসাপেরিলা মেডিসিনটা যেটা সব থেকে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে কিডনির সমস্যাতে, রেনাল ক্যালকুলিতে, ঠিক আছে? তাহলে রেনাল ক্যালকুলিতে কেমন হবে ব্যাপারটা? পেচ্ছাপটা যখন বন্ধ হওয়ার সময় হচ্ছে, সেই সময়টাতে পেচ্ছাপে প্রচন্ড জ্বালা। দেখুন এই লক্ষণটা রেপার্টরিতে কোথায় পাবেন আপনি, এটাও একটু মিলিয়ে নিন। দেখুন আপনাকে এখানে পেতে হবে এই লক্ষণটা। চলে আসুন আপনি ব্লাডার বা ইউরেথ্রাতে। ব্লাডারে দেখুন আপনি, তাহলে ব্লাডারে পেইন দেখুন, ব্লাডার পেইন, ইউরিনেশন দেখুন, ইউরিনেশন ডিউরিং দেখুন, এন্ড অফ দেখুন, দেখেন এখানে। তাহলে পেচ্ছাপের শেষে কষ্ট, তাহলে ব্লাডার পেইন, ইউরিনেশন ডিউরিং, এন্ড অফ, তাহলে এটাতে আপনারা দেখুন মেইন মেডিসিন কি দেখেন এখানে সারসাপেরিলা। তাছাড়াও আছে দেখুন এখানে থুজা অক্সিডেন্টালিস, তাছাড়াও দেখুন এখানে আছে বারবারিস ভালগারিস, এবং ওখানে লেখা নেই কিন্তু আমি ন্যাট্রামিরের কথা বলেছিলাম, দেখুন এখানে ন্যাট্রামিরও আছে, ঠিক আছে? দেখুন এখানে মেডোরিনামের কথাও লেখা আছে, এবং তারপরে এখানে দেখুন ইকুজিটাম হাইমেলের কথাও এখানে লেখা আছে। তাছাড়াও এখানে আছে ন্যাট্রাম কার্প, তারপরে আপনার পালসেডিলা, রুটা, স্যাভেশেগ্রিয়া, ঠিক আছে, এপিস, তারপরে অ্যাবেল মস্কাস, ক্যানাবিস স্যাটাইভা, ঠিক আছে, ক্যানাবিস স্যাটাইভা এই মেডিসিনটাও আছে। তাহলে সারসাপেরিলাকে মনে রাখতে গেলে পেচ্ছাপের শেষে যে জ্বালা বা কষ্ট,
এই লাইনটাকে বাদ দিয়ে সালসাপেরিলা কখনো হয় না, বা এই লাইনটাকে বাদ দিলে সালসাপেরিলা মনে থাকে না সাধারণত। ঠিক আছে, মানে এটা হচ্ছে এর সব থেকে স্ট্রং লাইন। এবং তার সাথে সাথে পেচ্ছাপের এই যে লক্ষণগুলো, মূত্র ত্যাগ করার সময় ছোট ছোট পাথর নির্গত হওয়া, রক্তাক্ত মূত্র, ঠিক আছে, তারপরে প্রস্রাবের স্থানে সাদা বালির মতো তলানি পড়তে দেখা যায়, ঠিক আছে, বসে পেচ্ছাপ করলে ফোঁটা ফোঁটা প্রস্রাব পড়ে, কিন্তু দাঁড়িয়ে করলে বেশ ভালোই হয়, ঠিক আছে। এবং তার সাথে মূত্রে অথবা শিশুদের কাঁথায় বালির মতো তলানি পড়তে দেখা যায়, ঠিক আছে। এবং ডান কিডনিতে ব্যথা, যেটা পেচ্ছাপের রাস্তা পর্যন্ত অর্থাৎ ইউরেথ্রা ব্লাডার পর্যন্ত চলে আসে, মূত্রত্যাগ করার সময় এবং আগে শিশুরা চিৎকার করে ওঠে। তাহলে এগুলো হচ্ছে সালসাপেরিলার ক্লিনিক্যাল লাইন, যে লাইনগুলো ডেলি ইউজ হতেই থাকছে উইদাউট ফেলিওর, নেভার ফেলিওর। বন্ধুরা বুঝতে পেরেছেন কথাটা? তাহলে সালসাপেরিলা মনে রাখতে গেলে এই আন্ডারলাইন করা যে নোটগুলো আছে, এই কি নোটগুলোকে আপনাকে মনে রাখতে হবে। আমি আপনাদেরকে এবার করি কি, সালসাপেরিলাটা সংক্ষেপে বলে দিই আমি আপনাদের, তাহলে বুঝতে পারবেন আরো ভালো করে যে লাইনগুলো মনে রাখার মতো। তাহলে সালসাপেরিলা হচ্ছে ইউরিক অ্যাসিড ডায়াথিসিস, সাইকোটিক মায়াজম, মাথার চুল কালো, এটা মনে রাখার কোনো দরকার নেই যদিও, পেচ্ছাপের শেষে কষ্ট, পেচ্ছাপের সাথে ছোট ছোট পাথর নির্গত হওয়া, পেচ্ছাপের স্থানে সাদা বালির মতো তলানি পড়তে থাকা, বসে পেচ্ছাপ করলে ফোঁটা ফোঁটা করে পড়ে, দাঁড়িয়ে থাকলে বেশ ভালো রকম করে পড়ে, মূত্রত্যাগ করার সময় এবং আগে বাচ্চারা চিৎকার করে ওঠে, ডান কিডনিতে ব্যথা, পেচ্ছাপের রাস্তা ডান কিডনিতে ব্যথা আপনার ইউরিনারি ব্লাডার এন্ড ইউরেথ্রা পর্যন্ত ছড়িয়ে যায়, বাতের ব্যথা, ঠান্ডা হাওয়া লাগলে আর্দ্রতা এবং রাত্রিবেলা বৃদ্ধি পায়, তার সাথে সিভিলিটিক হিস্ট্রি থাকতে হবে, পায়ের চামড়া ফাটা ফাটা, পায়ের আঙ্গুলের দিকে বেশি, এবং যেগুলো শক্ত প্রকৃতির, এটাই হলো মেইন সালসাপেরিলা। বলুন আর এখানে কারো কোনো কোয়েশ্চেন থাকলো কিনা? আমি যে কটা লাইন বললাম, আমি এই কটা লাইন তো আমি অ্যালেনের কিনোট থেকে তো আমি পড়েছি, এবং তার সাথে সাথে আমি এই লাইনগুলো ডেলি ইউজ করি আমার ক্লিনিকে। এবার এর উপরে আপনাদের কিছু জানা থাকলে আপনারা বলুন। আর ব্যাপারটা হয়েছে যে সালসাপেরিলা একটা ছোট মেডিসিন, বাট ইটস এ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ভ্যালুয়েবল মেডিসিন। সুতরাং এটার উপরে আপনাকে কনসেপশন এবং গ্রিপ রাখতেই হবে, এটার উপরে কনসেপশন না রাখলে আপনার চলবে না। ঠিক আছে, এই তো হলো সংক্ষেপে সালসাপেরিলা। তাহলে বন্ধুরা আপনারা বিষয়টা মাথায় রেখেছেন। এবার মুখে মুখে বলি আমি, সালসাপেরিলা কিরকম? পেচ্ছাপের শেষে জ্বালা থাকবে, ছোট ছোট পাথর নির্গত হবে, ডান কিডনিতে ব্যথা হবে, ডান কিডনি থেকে ব্যথাটা তলপেট পর্যন্ত অর্থাৎ পেচ্ছাপের থলি এবং আপনার কি বলে পেচ্ছাপের রাস্তা পর্যন্ত চলে আসবে, পায়ের তলায় ফাটা থাকবে, ফাটাগুলো একটু শক্ত প্রকৃতির হবে, সেটা আঙ্গুলের দিকে বেশি হবে, পেচ্ছাপ করার সময় এবং আগে বাচ্চারা চিৎকার করে উঠবে, বাতের ব্যথা, ঠান্ডা লাগলে আর্দ্রতায় রাত্রে বৃদ্ধি, তার সাথে সিফিলিটিক হিস্ট্রি থাকবে, এবং ওভারঅল সালসাপেরিলা সাইকোটিক প্রিডোমিনেন্ট, ইউরিক অ্যাসিড ডায়াথিসিস এবং তার সাথে সিফিলিটিক। এই হলো টোটাল সালসাপেরিলা। এবার বলুন আপনাদের এর উপরে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা কেউ কোনো পয়েন্ট আপনারা বুঝতে পারলেন না এরকম কোনো ব্যাপার আছে কিনা, নির্দ্বিধায় আপনারা জিজ্ঞাসা করুন। আই ডোন্ট মাইন্ড, আমি আপনাদেরকে এই উত্তরগুলো দিতে থাকবো। স্যার খুব সুন্দর আপনারা যদি মনে করেন, কারণ কি একটা মেডিসিন তো আরো কেন থেকে দেখলে তো আরো মেলা মেলা পাতা, হেরিং থেকে দেখলে তো আরো মেলা মেলা পাতা হয়ে যাবে না? কিন্তু ক্লাসের উদ্দেশ্যটা হওয়া উচিত কি অ্যাপ্লাইড। আমি পড়লাম কিন্তু আমি এটা অ্যাপ্লাই করতে পারলাম না, তাহলে আমার কোনো লাভ হলো না। আমাকে যেখানে আমি অ্যাপ্লাই করব সেই জায়গাটা আমাকে ঠিক রাখতে হবে। ইউসুফ নিজাম বলে একজন হাত তুলেছেন, প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, বলুন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে এই সালসাপেরিলা কি কিডনির পাথরের ক্ষেত্রে
মানে আমরা পড়লাম যে আপনি বললেন আমাদের যে প্রস্রাবের জ্বালা পোড়া কিংবা প্রস্রাব করার সময় প্রস্রাব বন্ধ হয়ে যাওয়া এগুলা ঠিক আছে, এবং এর মধ্যে দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র পাথরের তলানিও পড়ে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ছোট ছোট কিডনির পাথরও পাথর, বেরোতে পারে। এক্স্যাক্টলি কিডনির পাথর কি হ্যাঁ। মানে অন্যান্য লক্ষণ সিমিলারিটি থাকলে কিডনির পাথরটা কি বের করতে এটা সহযোগিতা করে বা কার্যকরী? দেখুন, হ্যাঁ অবশ্যই 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 করে। আমি আমার এক পেশেন্টের দেখেছিলাম, ওরা এসেছিল কি বলে শিলিগুড়ি থেকে, 25 পাথর পেশেন্টের, প্রচন্ড কষ্ট। এবং এখানকার নর্থ বেঙ্গলের যে সব থেকে সেরা নেউটিয়া, সেখান থেকে আল্ট্রাসোনোগ্রাফি করে নিয়ে এসেছিল যে এত বড় পাথর, ঠিক আছে। জি, এবং একই জায়গাতে 5-7টা রিপোর্ট করেছে ওরা, শুধু পেচ্ছাবের শেষে জ্বালা, ঠিক আছে। এই লক্ষণটা উপর বেস করে আরো কিছু লক্ষণ মিলিয়েছিলাম, আসলে এত পুরোনো কেস মনে থাকে না, কিন্তু ভেরি প্রিডোমিনেন্ট ছিল পেচ্ছাবে জ্বালা। এবং পেচ্ছাবের জ্বালাটা বিশেষত পেচ্ছাব শেষ করার সময় বেশি। আমি সেই কেসটাতে সারসাপেরিলা অ্যাপ্লাই করেছিলাম 6 পোটেন্সি 2 ঘন্টা অন্তর অন্তর সারাটা দিন খেতে থাকো, ঠিক আছে। পেশেন্ট 2 দিন পরে আমাকে জানালো যে না, আমার এখন জ্বালা যন্ত্রণা কষ্ট কিছুই নেই, পেচ্ছাবটা বেশ ভালো মতো হচ্ছে। তো আমি বললাম যখন এর পরের মাসে যখন আসবেন আপনি রিপোর্টটা করে নিয়ে আসবেন, ঠিক আছে। আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্টটা আপনি করে নিয়ে আসবেন সেই নেউটিয়ার ওই জায়গা থেকে ওই ডাক্তারকে দিয়ে। এবার ডাক্তার ওখানে রিপোর্টটা করেছে, রিপোর্টটা আল্ট্রাসোনোগ্রাফি করেছে, করার পরে ওনাকে 1 ঘন্টা বসিয়ে দিয়েছে যে বসেন, আপনারটা হয়নি, আপনারটা আবার দেখতে হবে। দিয়ে আবার একজন এক্সপার্টকে ডেকে নিয়ে এসেছে, একটু দেখুন তো এই যে আমাদের 4-5টা হাতে রিপোর্ট, আর এখন পাথরটা খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা ব্যাপারটা কি, এটা কি হলো ব্যাপারটা, ঠিক আছে। দিয়ে আরেকজনকে দিয়ে চেক করিয়েছে, রুগী আমাকে বললো এটা, আমাকে যখন রিপোর্ট গুলো দেখায় যে এরকম ঘটনা ঘটলো, তারপরে আবার দেখেছে, দেখার পরে বলেছে যে পাথর নাই, সম্পূর্ণ ভ্যানিশ। তাহলে এখানে বুঝতে হবে ব্যাপারটা যে সেই স্টোনটা কি ছিল, ক্যালসিয়াম অক্সালেট স্টোন। যদি ক্যালসিয়াম অক্সালেট স্টোন হয় তাহলে সেটা জমে পাথরের মতো এমন পরিস্থিতি হয়ে যাবে যে সেটা ভাঙা বা গলার কোনো চান্স থাকবে না, এবং সেটা ধীরে ধীরে আপনার স্ট্যাগ হর্ন ক্যালকুলিতে ধীরে ধীরে রূপান্তরিত হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কেসটা ইম্পসিবল হয়, সেই ক্ষেত্রে সার্জারি করাতে হয়। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল কি সেই স্টোনটা নিশ্চয়ই ক্যালসিয়াম অক্সালেট ছিল না, এটা অন্য কোনো প্রকৃতির স্টোন ছিল, এটা হয়তো লিথিক অ্যাসিড জমে জমে ওখানে স্টোনটা ফর্ম করেছিল, এবং সেই স্টোন টোটালি ভ্যানিশ। আমি তো নিজেই অবাক যে এটা হলো কিভাবে, ঠিক আছে। বুঝতে পেরেছেন কথা? 6 পটেন্সি দিয়েছিলেন 6? হ্যাঁ, মানে বারবার রিপিট করব সেই জন্য আমি 6 পোটেন্সি দিয়েছিলাম। তবে 6 দিতে হবে এরকম কোনো কিন্তু ফিক্সড কোনো নিয়ম নাই, না, fixed না, পেশেন্টের বোঝাতে হবে। সমস্যা। হ্যাঁ হ্যাঁ, আপনি 30-201 আপনি আপনার মন মর্জি মতো করতে পারেন, এটাতে আপনার সম্পূর্ণ স্বাধীনতা আছে। এবং আপনি দেখুন এখানে আমি ক্লিনিক্যাল দিকটাকে একদম খোলামেলা ওপেনলি আমি ধরিয়ে দিলাম। যদি আপনি বলেন যে ডাক্তারবাবু আপনি তো তাহলে ক্লাসিক্যাল ডাক্তার নন, আপনি তো ক্লিনিক্যাল ডাক্তার হয়ে গেলেন এই জায়গাটাতে, আমার এখানে কোনো আপত্তি নেই। কারণটা হচ্ছে কি, হোমিওপ্যাথি ইজ এ মেডিকেল সায়েন্স, আমাদের কাজ হচ্ছে পেশেন্টদেরকে সার্ভ করা, ঠিক আছে। আমি ক্লাসিক্যাল, আমি ক্লিনিক্যাল, আমি এটা, আমি এগুলোতে বিতর্কতে যাব না, আমি শুধু নিজেকে বলবো আই এম টেকনিক্যাল, ঠিক আছে। জি স্যার, কারণ এটা আমার পেশা, এটা আমার ধর্ম না, এটা আমার পেশা, এটা আমার ধর্ম না। জি বুঝা গেছে? জি স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। এটা আমার, হ্যাঁ, এটাকে এইভাবে নি। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। নেক্সট, থ্যাংক ইউ। ক্লিনিক্যাল দিকগুলো আপনারা ক্লিয়ার করুন। নেক্সট নেক্সট নেক্সট। না আমি বলবো? হ্যাঁ বলেন আমিনুল স্যার। হ্যালো, স্যার আসসালামু আমি আলাইকুম। বলি, দেখেন। ওয়ালাইকুম সালাম, বলুন। জি স্যার, আমি বলছিলাম স্যার যে একটু স্যার আমাকে হ্যাঁ। করলে আমি স্পেশালি আমি মানে ধন্য হব আর কি। আমার কাছে স্পেশালি স্যার রিনাল ক্যালকুলাস নিয়ে পেশেন্ট আসে, আলহামদুলিল্লাহ দেখো প্রত্যেক সপ্তাহে ন্যূনতম 1-2টা পায় আর কি। তো সেই ক্ষেত্রে দেখা হ্যাঁ। যায় যে আমি একটু টেকনিক্যালি ভাবে এগোই স্যার। মানে আপনি যেটা বললেন হ্যাঁ, আমার কথাটা খুব ভালো লেগেছে। এটা আমার ধর্ম নয়, এটা আমার পেশা। আমি টেকনিক্যাল, ক্লাসিক্যাল হ্যাঁ। বা এই ইত্যাদি ইত্যাদি।
তা আমি একটু টেকনিক্যালি ভাবে হ্যাঁ। কই স্যার, সেটা হচ্ছে হ্যাঁ, আমি হ্যাঁ, হ্যাঁ। লক্ষণ করতে স্যার দেখা যাচ্ছে কখনো বারবারিস, কখনো থুজা, কখনো দেখা যাচ্ছে যে আপনার নাক্স ভমও দিয়ে থাকি অনেক সময়। আবার অনেক হ্যাঁ, সময় ডেফিনেটলি নাজমোমও আসে প্রচন্ড। হ্যাঁ, তো সারসাপারিলা তো হ্যাঁ। আলহামদুলিল্লাহ রিনাল ক্যালকুলাসে আমি এখন পর্যন্ত কোনো পেশেন্ট পাইনি যেটা ফিরে গিয়েছে আর কি। এটা ইয়ে হয়ে যায়। তো আমার খুব হ্যাঁ, ভালো এটা লেগেছে খুব স্যার। ভালো জিনিস। আমি হ্যাঁ, কিছু স্যার। কেসে আমিও ব্যর্থ হই। মানে এটা লজ্জার কথা, এটা বা কোনো নয়। এটা সত্যি কথা। কিছু কেসে আমিও ব্যর্থ হই। মানে ক্যালকুলি হোক আর যেকোনো, হয়তো দেখা গেলো কি খুব একটা সহজ কেসেই ব্যর্থ হয়ে গেলাম। আসলে এটা অতিরিক্ত চাপের কারণে অনেক সময় হয়ে যায়। আমি আপনাদেরকে আরো কয়েকটা কথা বলে দিই। রেনাল ক্যালকুলির কেসে আমি আরো কয়েকটা মেডিসিন বলবো। এই কথাটা মাথায় রাখবেন। দেখুন, রাইট কিডনিতে পেইন, হুম? সবার আগে মাথায় রাখবেন মেডোরিনাম, লাইকোপোডিয়াম, সার্সাপেরিলা। লেফট কিডনিতে পেইন, আপনারা মনে রাখবেন ট্যাবেকাম, বারবারিস ভালগারিস। 2 কিডনিতে ব্যথা, তাহলে মাথায় রাখবেন আপনারা ক্যান্থারিস। ঠিক আছে? এটা আমার কথা নয়। এটা অ্যালেন কিনোরটা যদি ফিল্টার করেন তাহলে এটা পাবেন আপনি। ঠিক আছে? তা হচ্ছে তার সাথে পেশেন্টের বমি ভাব আসছে। তাহলে এখানে আমি ট্যাবেকাম ছাড়া অন্য কোনো কিছুর কথা চিন্তাই করব না। কেন? অত সময় নেই। বুঝতে পারলেন কথাটা? জি স্যার, খুব সুন্দর বোঝা গেছে পরিষ্কার কথাটা তো? স্যার। আমি যেটা বলতে চাচ্ছিলাম স্যার, আমার আজকের ক্লাসটা হ্যাঁ। স্পেশালি প্রত্যেকটা ক্লাসই ভালো লাগে। আজকের ক্লাসটা স্পেশালি ভালো লাগছে যে মানে ওই যে শর্টকাটে স্যার, যে আমি সারসাপারিলাকে কোথায় চিনবো স্যার? নইলে আসলে জীবনে তো আমরা অনেক হ্যাঁ, মানুষ আছি। ১০০ টা রুগী। স্পেশালিভাবে চেনার জন্য দেখা যাচ্ছে একটা বিষয় এনাফ। সেই গুরুত্বপূর্ণ জিনিসটা বুঝিয়ে দিয়েছেন, এজন্য আপনাকে স্পেশাল উনি যখন থ্যাঙ্কস। বেশি সংখ্যক রুগী সার্ভিস পাবে, ওয়েলকাম। ঠিক আছে? তাহলে বাম কিডনিতে ব্যথা, তার সাথে বমি লাগছে। তাহলে তো আমি এখানে ট্যাবেকাম ছাড়া অন্য কিছুর কথা চিন্তাই করব না। যদি পেশেন্ট বলে যে বারবার পেচ্ছাব হচ্ছে, পেচ্ছাবের শেষে জ্বালা, পেচ্ছাবের সময়ও জ্বালা, ঠিক আছে? তাহলে এখানে ক্যানাবিস সেটাভেটার কথাও আমরা চিন্তা ভাবনা করতে পারি। হ্যাঁ? এবং ক্যান্থারিস এবং ক্যানাবিস সেটাইভের মধ্যে আমি তফাৎটা করব কিভাবে? বুঝে নিন ব্যাপারটা এখানে। পেচ্ছাবের শুরুতে, পেচ্ছাবের সময়, পেচ্ছাবের শেষে সবসময় জ্বালা। তাহলে ক্যান্থারিসের ক্ষেত্রে পেচ্ছাবে জ্বালাটা হবে প্রচন্ড বেশি এবং পেচ্ছাবের পরিমাণটা হবে অল্প। প্রচন্ড জ্বালা, পেচ্ছাব করতে গেলে অল্প পেচ্ছাব হলো। কিন্তু ক্যানাবিস সেটাইভের ক্ষেত্রে না, এই জিনিসটা হবে না। ক্যানাবিস সেটাইভের ক্ষেত্রে জ্বালাটা থাকবে, কষ্টটা থাকবে, কিন্তু তার পেচ্ছাবটা আবার হবে ঠিকঠাকই। তাহলে এই ক্ষেত্রে আমি ক্যান্থারিস না দিয়ে আমি ক্যানাবিস সেটাইভটাকে বেশি পছন্দ করব। এবং আমি দেখেছি এই ক্ষেত্রে ক্যানাবিস সেটাইভও কখনো এখানে ফেল হয় না। বুঝতে পেরেছেন কথাটা? হ্যালো? জি স্যার, শুনছি স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, তাহলে আমি এক কাজ করি, ক্যানাবিস সেটআপের আমি কয়েকটা লাইন আপনাদেরকে দেখিয়ে দিই। জি স্যার, বেটার হয়। আমি তাহলে আমি এখানে আপনাদেরকে ক্যানাবিস সেটআপের কয়েকটা লাইন দেখিয়ে দিই। আমি তার আগে করি কি, আমার নোটটা থেকে ক্যানাবিস সেটআপটাকে আমি খুঁজে নিই। কোথায় আছে এটা? সাইলেশিয়া গেল, স্ট্র্যাপিসেগ্রিয়া, সিম্পাইটাম, ট্যারেন্টুলা, ক্যানাবিস সেটাইভা, ভ্যালেরিয়ানা। এই তো খুঁজে পাওয়া মুশকিল এখান থেকে। ও, প্রথমের দিকে আছে এটা। দাঁড়ান ফ্রেন্ডস, সি গ্রুপে দেখতে হবে আমাকে এটা। হ্যাঁ, ক্যানাবিস ইন্ডিকা, ক্যানাবিস সেটাইভা। চলুন স্ক্রিন শেয়ারটা আবার করে দিই। শেয়ার স্ক্রিন, ডট শেয়ারিং। তাহলে থেকে তো আপনার এবং
মূত্রের শুরুতে মূত্র এবং শেষে মূত্রথলি এবং মূত্রনালীতে জ্বালা, সূচ ফুটানো বেদনা, বেদনাদায়ক মূত্রত্যাগ বারংবার এবং বেদনাদায়ক মূত্রব্যাগ, রক্তাক্ত মূত্র দিকে ছড়িয়ে পড়ে। তাহলে পেচ্ছাপের রাস্তায় জ্বালাটা হবে এবং এটা ধীরে ধীরে পিছনের দিকে, মানে মূত্র নালীর পিছনে কি আছে বলুন দেখি ফ্রেন্ডস? মূত্রনালী মানে ইউরেথ্রার পিছনের দিকে আছে তাহলে ব্লাডার। তাহলে এর জ্বালাটা হবে কি পেচ্ছাপের রাস্তা থেকে ব্লাডার পর্যন্ত ছড়িয়ে পড়বে। আর সার্সাপেরিলার ক্ষেত্রে হবে কি কিডনি থেকে আপনার ব্লাডার এদিকে ছড়িয়ে পড়বে, আপনার ওই ইউরেথ্রা পর্যন্ত ছড়িয়ে যাবে। কিন্তু ক্যানাবিস সেটআপের ক্ষেত্রে হবে এটা রিভার্স। মূত্র থেকে শেষে মলদ্বার এবং মূত্রথলির সংকোচন, মূত্রনালী থেকে প্রস্রাব, মূত্রনালীর মুখ ফোলা, লিঙ্গের ফোলা, ফাইমোসিস, অন্ডকোষের বেদনা, দাঁড়ালে বৃদ্ধি। ছাড়ুন এগুলো কথা। এখানে মূত্র থেকে মূত্রথলি এবং মূত্রনালী ফুটানো বেদনা। তাহলে বোঝা গেছে এখানে বেদনাদায়ক মূত্রত্যাগ, মূত্র এটা বেদনাদায়ক, মূত্রত্যাগ কিরকম রক্তাক্ত এবং জ্বালা। কিন্তু ক্যান্সারিসের ক্ষেত্রে হবে মূত্র এই ব্যাপারটা থাকবে। পেচ্ছাপ করতে গেল কি হলো, পেচ্ছাপ একটু হলো বা কোনো ক্ষেত্রে দেখা হলো কি হলোই না, এবং অল্প অল্প মূত্র পেচ্ছাপের শুরুতে এবং ক্যানাবিসের ক্ষেত্রে হলে কি হয় মূত্রথলি পর্যন্ত ছড়িয়ে পড়বে মূত্র। ঠিক আছে, এখানে দেখুন মূত্রনালীতে এলোমেলো অভিমুখে ছিঁড়ে ফেলার মতো ব্যথা, মূত্রনালীর মুখ থেকে বেদনা পিছনের দিকে ছড়িয়ে পড়ে, জ্বালা কামড়ানি বেদনা, পিছনের দিকে কাঠি ফোটার মতো বেদনা, মূত্রত্যাগ করার সময় বৃদ্ধি। বুঝতে পারা গেছে কথাটা এখানে? তাহলে ক্যান্সারিস আর আপনার কি বলে ওটা ক্যান্সারিস এর মধ্যে পার্থক্যটা বোঝা গেছে? জি স্যার। তাহলে এটাই হলো ক্যান্সারিস এবং ক্যানাবিস সেটাইপের মধ্যে পার্থক্য। ঠিক আছে, ঠিক আছে। আপনাদের কাছে এটা কতটা, আজকের ক্লাসটা কতটা মানে প্রয়োগযোগ্য মনে হলো, মানে এটা আমরা ক্লিনিকে কতটা প্রয়োগ করার যোগ্য মানে মনে হলো আজকের এই ছোট্ট লেকচারটা? এটা আপনারা গ্রুপে অবশ্যই লিখবেন। ঠিক আছে, মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, মেডিসিন আমরা পড়ি, আমি ইচ্ছা করলে সার্সাপেরিলাকে আপনাদেরকে 1-1.5 ঘন্টা আমি পড়িয়ে দিতে পারতাম, একদম বড় করে হেরিং গার্ডিং সিম্পটম থেকে একদম একটা হিউজ একটা লোড নিয়ে। কিন্তু আমার কথাটা হচ্ছে যে তাতে লাভটা কি হবে? আলটিমেট কথা তো চেম্বারে গিয়ে প্রয়োগ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তাই না? আলটিমেট কথা তো চেম্বারে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। আমি আপনাদেরকে অ্যাপ্লাইড জায়গাটা দেখিয়ে দিলাম, দেখুন ভাই এটা হচ্ছে সার্সাপেরিলার অ্যাপ্লাই করার জায়গা। ঠিক আছে, এখন এটা কতটা ভালো লাগলো মন্দ লাগলো এই বিষয়ে আপনারা গ্রুপে অবশ্যই লিখবেন, আমি এটাই আশা রাখবো আপনাদের কাছে। আর কারো কিছু প্রশ্ন থাকলে আপনারা বলুন। দেখুন ক্লাস কত বড় হলো এটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়, ঠিক আছে? এটা কতটা কার্যকর হলো, কতটা গ্রহণযোগ্য হলো, মূল ব্যাপার কিন্তু এই জায়গাটাকে বুঝুন আপনারা। বুঝতে পেরেছেন সকলে? স্যার হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার মানে আমি একটু বলুন। জানতে চাচ্ছিলাম স্যার, সেটা হচ্ছে স্যার আমরা রিনাল ক্যালকুলাসে তো বিভিন্ন মেডিসিন সম্পর্কে জানলাম সার্সাপেরিলা পড়তে কি আমার এই যে গোটা লেকচারটা বলুন। আমাদের রিনাল ক্যালকুলাসে না থেকে যদি রিনাল যদি কোনো সিস্ট থাকে স্যার, তো সেই ক্ষেত্রে যদি কোনো একদিন যদি আমাদেরকে একটু আলোচনা যদি, আচ্ছা ঠিক আছে, নো প্রবলেম। আপনারা যদি মনে করেন রেনাল সিস্ট এটার উপরে যদি ডিসকাস চান, আপনারা যদি ইনফার্টিলিটির উপরে ক্লাস চান, অ্যাকচুয়ালি ব্যাপারটা কি বলি, মানে আমি হচ্ছি 2 বাচ্চার বাবা, আর বাচ্চাগুলো খুবই ছোট, সেই জন্য ওদেরকে নিয়ে আমাকে অনেক সময় অতিবাহিত করতে হয়, এদিক ওদিক ঘোরানো। ইভেন এমনও হয় যে আমার ছোট ছেলে আমার চেম্বারে গিয়ে বসে থাকে, আমি চেয়ারে লিখছি,
ও চেয়ারের 2 হাতলের 2 পা দিয়ে ও হয়তো আমার পিঠে বসে আছে, এইভাবে করেও কাজ করতে হয় আমাকে, ঠিক আছে? নইলে আমি তো এরকম আরো অনেক কাজ করতে পারি। দেখুন আপনারা দেখবেন ফেসবুকে লাস্ট একটা লাইভ কেস দিয়েছিলাম আমি, স্কোমাস সেল কার্সিনোমা, ওই কেসটা আপনারা দেখে নেবেন, ওখানে আর্সেনিক অ্যাপ্লাই করা হয়েছিল এবং কেসটা খুব ভালো আছে। একটা ক্যান্সারের রোগী, তার স্টোমাকে পাকস্থলীতে ক্যান্সার হয়েছে, আর্সেনিক প্রয়োগ করেছিলাম, রোগীটা খুবই ভালো আছে। এই কেসটা আপনারা মনে করলে দেখে নেবেন। তো এরকম কেস আমি ডেইলি অনেক অনেক দিতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপার কি যে আমার বাচ্চা কাচ্চারা বড় না হলে মানে আমি শুধু অনলি আমার কেরিয়ারের উপরে ফোকাসটা আমি করতে পারছি না, বুঝতে পারলেন কথা? আর বেশি ক্লাসে আসতে পারি না কারণ আমার এখানে ঘরে একটু থাকার সমস্যা, বাড়ির কাজ হচ্ছে, ওটা শিফট করে গেলে তখন দেখবেন এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। কারণ ক্লাস করতে গেলে আমাকে ছাদে আসতে হয়, অনেক ব্যাপার আছে এখানে, বুঝলেন? জি স্যার, আমরা জানি স্যার, আপনি অনেক কষ্ট করে আমাদের সময় দেন স্যার। হ্যাঁ, আসলে কি বলতে আর স্যার, ব্যাপার হচ্ছে কি, স্যার না কোনো ব্যাপার নাই, আসলে আমি এটা করি, আমার কালচার হয়ে যায়। আর এখানে ব্যাপারটা হচ্ছে কি, ক্লাসটা আমি 1 ঘন্টা নিলাম, লাভ কি হলো যদি আমি ওটা অ্যাপ্লাই না করতে পারলাম? আমি নোট লিখলাম, আমি 10-12 পাতা লিখে দিলাম, লাভ কি হলো যদি ছাত্ররা সেটা মনে না রাখলো বা অ্যাপ্লাই যদি না করতে পারলো? তাহলে অ্যাপ্লাই করার জায়গাটা ক্লিয়ার করুন, কারণ আমি শুধু এইটুকুই করতে পারবো, এর বাইরে করতে পারবো না। কারণটা এতে আমার সময় নষ্ট হবে, ঠিক আছে? এতে আমার সময় নষ্ট হবে, খালি কাজটুকু হোক, বাকিটুকু বাদ দিই, ঠিক আছে? আলটিমেট আমি আপনাদেরকে বোঝাতে চাইছি যে অ্যালেনের কিনোট পড়ার অ্যাঙ্গেলটা আপনারা ভালো করে বুঝে যান, এর গুরুত্বটা বুঝে যান, ঠিক আছে? আমি যে যে লাইনগুলো বললাম এই লেকচারটা আরো শুনবেন, আপনারা দেখবেন এটা অবশ্যই কার্যকর হবে আপনাদের প্র্যাকটিস লাইফে, ঠিক আছে কথা? তাহলে বন্ধুরা, ছোট্ট ক্লাস, আজকে অনুমতি দিন আমাকে, আমি একটু জি অবশ্যই, থ্যাংক ইউ স্যার। কাজটা সেরে নিই, ঠিক আছে? মোস্ট ওয়েলকাম, আসসালামু আলাইকুম, জি স্যার, ভালো থাকুন সকালে, ভালো থাকবেন। ওকে, বাই 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 বাই।